ফোরসেলের গ্যারাকলে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা মুনাফা দূরের কথা হারাচ্ছেন পুঁজিও। মার্জিন ঋণ সুবিধা তুলে নেয়ার দাবি, শিগগিরই সিদ্ধান্ত। বাজারে বিশৃঙ্খলায় শুল্ক কমানোর পরও নিত্য পণ্যের দাম কমছে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। এলএনজি আমদানি ও সার কেনার সিদ্ধান্ত, নতুন বই ছাপাতে অর্থ ছাড়ের অনুমোদন। এক বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন, হতাশ ব্যবসায়ীরা। সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্প, রাজনৈতিক পথ পরিবর্তনে পলাতক নৌযান মালিকরা। নানা সমস্যায় আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের পোল্ট্রি শিল্প, ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। বন্ধ ৬ শতাধিক খামার, ভর্তুকির দাবি সংশ্লিষ্টদের। এবং শীত না আসতেই যশোরে খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি, আগ্রহ হারাচ্ছে নতুন প্রজন্ম। গাছের সংখ্যা কমে যাওয়ায় রস আহরণে ধীর গতি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব শেয়ার বাজার নিয়ে। এ বিষয়ে আলোচনা করতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন। মিনহাজ মান্নান ইমন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এ সংক্রান্ত আমাদের হাতে প্রতিবেদন আছে, আমরা প্রতিবেদন দেখে এসে আলোচনায় ফিরছি। কারো ঋণ ২ লাখ, কারো বা ২ কোটি টাকা। শেয়ার বাজারে বড় পতনের জেরে আবার ফোরসেল বা বাধ্যতামূলক বিক্রি করে সমন্বয় করা হচ্ছে সেই ঋণ। এতে মুনাফা তো দূরের কথা, পুঁজিও হারাচ্ছেন লাখ লাখ বিনিয়োগকারী। একদিকে ঋণের ভার, অন্যদিকে চক্র বৃদ্ধি, সুদের চাপ। এভাবে মার্জিন ঋণের ফাঁদে দেউলিয়া হয়েছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, যাচাই বাছাই ছাড়া দেদারসে ঋণের অর্থ লগ্নি কাল হয়েছে বিনিয়োগকারীদের। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। কারো স্বল্প সময়ে বেশি মুনাফার লোভ, কেউ বা আবার অতি উৎসাহে ৭-৫ না ভেবেই নিয়েছেন মার্জিন ঋণ। সম্প্রতি সূচকের পতনে ভুক্তভোগী এরা সবাই। ফোরসেলের গ্যারাকলে অনেকেই হারিয়েছেন নিজের ইকুইটি, বিক্রি করতে বাধ্য হয়েছেন ভালো ভালো কোম্পানির শেয়ার। সব হারিয়েও যেন রক্ষা নেই, চক্রবৃদ্ধি সুদে দেনা শোধ করতে হচ্ছে বিনিয়োগকারীদের। ১,২৫,০০,০০০ টাকা বাড়ি বিক্রি করে সে ঢুকাইছে, তার শেয়ার সেল করে দিছে, এখন তার ১৬০০ টাকা আছে। যারা মার্জিন লোন নিয়ে ব্যবসা করেছে তারা তো একেবারে জিরো হয়ে গেছে। এখন ১,০০০% বাড়লেও তাদের কোনো লাভ হবে না। ধাক্কা খেয়ে বাজার থেকে মার্জিন ঋণের সুবিধা একেবারে তুলে নেয়ার দাবি বিনিয়োগকারীদের। নিজস্ব পুঁজি তো চলেই গেছে এবং আরও তারা ঋণ হয়ে গেছে। তা আমার মতে এই মার্জিন ঋণটা না থাকলে পারে মার্কেটটা স্বাভাবিক অবস্থায় চলবে। এই বিষয়গুলো যখন আমি বুঝতে পারলাম যে আস্তে আস্তে অনেক ইন্টারেস্ট আসছে, ইকুইটি আমার কমে আসছে, তখন আমি মার্জিন ঋণ থেকে সরে আসলাম। বাজার যতই খারাপ যাক, বিনিয়োগকারীর ইকুইটি কোনোভাবে শূন্যে নামার কথা না। অথচ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর তথ্য বলছে, মার্জিন ঋণের খপ্পরে এবছর জুন পর্যন্ত নেগেটিভ ইকুইটি প্রায় ৬,৫০০ কোটি টাকা। BSEC জানিয়েছে, মার্জিন ঋণ নিয়ে কাজ করছে টাস্ক ফোর্স, গঠিত হবে ফোকাস গ্রুপ, সিদ্ধান্ত আসবে শিগগিরই। ফাইনালি যে আমাদেরকে রিপোর্টটা দিবে এই সংক্রান্ত মার্জিন ঋণ সংক্রান্ত, সেই অনুযায়ী কমিশন পরবর্তীতে এখানে পরিবর্তন আনবে এবং সেখানে তারা যদি মনে করে মার্জিন ঋণ থাকা উচিত সীমিত আকারে, তাহলে সীমিত আকারে থাকবে। তারা যদি মনে করে যে মার্জিন ঋণ থাকাই উচিত না, সেক্ষেত্রে তাদের সুপারিশের ভিত্তিতে কমিশন পরবর্তী করণীয় নির্ধারণ করবে। বাজার ও পোর্টফোলিওর অবস্থা বুঝে বিনিয়োগকারীদের ঋণ নেওয়ার আহ্বান কমিশনের। মার্জিন যারা নিবে তাদের যেসব বিনিয়োগকারীর আর্থিক সক্ষমতা অনেক ভালো এবং যাদের রিস্ক প্রোফাইল অনেক স্ট্রং, যারা রিস্ক নেওয়ার মতো অ্যাবিলিটি আছে, তাদেরই নেওয়া উচিত। সকল ধরনের বিনিয়োগকারীর জন্য মার্জিন ঋণটা এটা নেওয়া উচিত না। ঋণদাতারা বলছেন, বাজার যতই টালমাটাল হোক, সাধারণ বিনিয়োগকারীদের দেউলিয়া হওয়ার সম্ভাবনা নেই। বিপদে পড়বেন মার্জিন ঋণ গ্রহীতারা। মার্কেট যদি ফল করে, সেক্ষেত্রে তার এই যে অতি উৎসাহ হয়ে যে সে মার্জিন লোনটা ইউজ করলো, সেক্ষেত্রে সে নাও পেতে পারে। প্রতিষ্ঠান তো আর লস দিবে না, সেক্ষেত্রে আপনার তখন ফোরসেল হয়ে যাচ্ছে। বিও অ্যাকাউন্টে ৩০% পুঁজি হাতে রেখে বিনিয়োগের পরামর্শ নিয়ন্ত্রক সংস্থার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। এ অবস্থায় পুঁজি বাজারে তারল্য সরবরাহ বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবিকে ৩,০০০ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকার, যা পুরনো ঋণ পরিশোধে ব্যয় করবে প্রতিষ্ঠানটি। স্থিতিশীলতা আসবে পুঁজি বাজারে। মূলধনী মুনাফার উপর থেকে কর হার কমানোর পর সরকারের এমন সিদ্ধান্ত বাজারে আস্থা ফেরাবে বলে মনে করেন বিশ্লেষকরা।
টালমাটাল দেশের পুঁজিবাজারে আস্থা ফেরাতে এবার রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবিকে ৩,০০০ কোটি টাকা ঋণ দিতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের পক্ষে গ্যারান্টার হয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক বিভাগ। আইসিবির চেয়ারম্যান বলছেন, নতুন করে এই ঋণের টাকা হাতে পেলে প্রতিষ্ঠানটি পুরনো ঋণ পরিশোধের পাশাপাশি পুঁজিবাজারের তারল্য সরবরাহ বাড়াতে পারবে। ICB once it was a very strong organization. ICB এখন ইনডেটেড ঋণগ্রস্ত অনেকটা। এই অবস্থায় আইসিবির পক্ষে শেয়ার বাজার ভূমিকা রাখা কঠিন হয়ে দাঁড়ায়। ওটা হলে হয়তো কিছুটা হলেও একটু দাঁড়াতে পারবে আর কি। কিছু ঋণ আছে 12% সুদ, 900 কোটি টাকা তো সুদই দিতে হচ্ছে পারি আর। গেল 4 নভেম্বর মূলধনী মুনাফার কর হার কমানোর পর এবার সরকারের এমন সিদ্ধান্তে পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। পুঁজিবাজার তো আসলে এই যে আর্থিক খাতের একটা বড় রকমের পিলার, এবং তাকে শক্তিশালী হতে হবে। দেশি বিদেশি ভালো কোম্পানিগুলোকে আসলে পুঁজিবাজারে নিয়ে আসতে হবে। রাষ্ট্রের দিক থেকে সহায়তা পেতে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে পুঁজিবাজার আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। পুঁজিবাজার স্থিতিশীল হলে সার্বিক অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা। জানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। শেয়ার বাজার নিয়ে আলোচনা করতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন। আমরা যাচ্ছি আলোচনায়। মিনহাজ মান্নান, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে মার্জিন লোনের চাপে কিন্তু বিনিয়োগকারীরা এক ধরনের চাপে পড়ছেন কিংবা অস্বস্তিতে পড়ছেন বিনিয়োগ করতে গিয়ে। সেক্ষেত্রে যে ফোর্স সেলের শিকার তারা হচ্ছেন মার্জিন ঋণ নিতে গিয়ে, এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, আপনার পরামর্শ কি? দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা সময় উপযোগী প্রশ্ন করেছেন, এবং মূলত বাজারের এখনকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, একটি প্রধানত সমস্যা হচ্ছে মার্জিন ঋণ এবং সেটার অপব্যবহার বা সেটা ব্যবহার করার জন্য যে নৈতিক নীতিমালা বা সার্বিক একটা অবস্থান থাকার কথা শেয়ার বাজারে, তার অনুপস্থিতি। আমাদের যে বাজারে যে বিনিয়োগকারী যারা প্যাটার্ন, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা আসলে বাজার সম্পর্কে তো যথেষ্ট জ্ঞান নিয়ে বাজারে আসেন না বলেই কিন্তু নানা রকম আমরা শিক্ষামূলক কর্মসূচি করতে যাচ্ছি। তার কারণ হচ্ছে বাজার সম্পর্কে তাদের জ্ঞান যে পর্যায়ে থাকবার কথা ছিল ক্ষুদ্র বিনিয়োগকারীদের, সেই পর্যায়ে নেই। সেই বিনিয়োগকারী কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে মার্জিন ঋণ নিচ্ছে। মার্জিন ঋণ কিন্তু একটা বড় ধরনের একটা কঠিন কাজ, মার্জিন ঋণ ব্যবহারটা। এটা ম্যানেজমেন্ট যদি আপনি না জানেন, তাহলে আপনার পুঁজি স্বাভাবিকভাবে যা ক্ষতি হওয়ার কথা তার দ্বিগুণ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। লাভের সময় কিন্তু লাভটা কম আসে, কিন্তু ক্ষতির সময় কিন্তু ক্ষতিটা বেশি হয়। আমাদের বিনিয়োগকারীরা না বুঝে না জেনে কিন্তু নিজের টাকাটাকে মার্জিন ঋণের ফাঁদের মধ্যে নিয়ে যাচ্ছেন। ফলে যেটা হচ্ছে, আপনি ধরেন 100 টাকা ঋণে কিন্তু আপনি 80 টাকা পাওয়ার কথা, কোনো মার্চেন্ট ব্যাংক কোম্পানি সেখানে তাকে 100 বা 200 টাকা দিয়ে দিচ্ছে আইনকে ব্যত্যয় করে। ফলে যেটা হচ্ছে, বাজার যখন খারাপ হওয়ার সাথে সাথে সেটা একটা নীতিমালা নির্দেশিত একটা ইকুইটির একটা সার্টেন পার্সেন্টেজে নিচে গেলে সেটাকে তারা বিক্রি করতে বাধ্য হয়। সেটাকে আমরা বলি ফোর্স সেল। এই ফোর্স সেলটার কিন্তু একটা বড় ধরনের ক্যান্সারের মতো। এটা কিন্তু একটা গাণিতিক একটা প্রভাব এখানে আছে। কীরকম? ধরেন 100 টাকার নিচে একটা শেয়ার যদি ফোর্স সেলে পড়ে, সেটা যখন 95 পড়ে ফোর্স সেল ডাবল হয়, 90-তে গেলে সেটা মাত্রা আরও বাড়ে। ফলে ভয়াবহ একটা ধ্বংস কিন্তু বাজারে আসে, যেটা আমরা গত 5-7 বছর ধরে বাজার দেখছি। যখনই বাজার পড়তে যায়, মার্চেন্ট ব্যাংকগুলির সেলের মাত্রাটা বাড়ে, বাজার আরও পড়ে, আরও ফোর্স সেল বাড়ে, এবং ক্ষুদ্র বিনিয়োগকারী দিনের পর দিন নিঃস্ব হচ্ছেন। তার একমাত্র কারণ হচ্ছে যে বিনিয়োগকারীরা যথেষ্ট জ্ঞান এবং শিক্ষা না নিয়ে তারা মার্চেন্ট ব্যাংকিংয়ে মার্চেন্ট ব্যাংকিং ঋণটা নিচ্ছেন। আবার একই সাথে মার্চেন্ট ব্যাংকগুলো যে আইনের পরিপালন করবার কথা ছিল, তার আইনের ব্যত্যয় করে তারা দেখা যাচ্ছে যে শেয়ারকে মার্জিন ঋণ দেওয়ার কথা না। মিনহাজ মান্নান, আরেকটি বিষয় আমরা প্রতিবেদনে দেখছিলাম যে কেউ কেউ বলছেন যে মার্জিন ঋণ সুবিধা বাতিল করতে। এ বিষয়ে আপনার মতামত কি? এটা আপনি বলতে পারেন, মাথা ব্যথা হলে যে মাথা কেটে ফেলতে হবে তার সাথে তো আমি একমত নই। বাজারে কিন্তু আনুষঙ্গিক অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সরকারের অনুমোদন নিয়ে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিয়ে নৈতিক নীতিমালা পালন করে তারা মার্জিন ফিনান্স করেছে। মার্চেন্ট ব্যাংকের তো দোষ নয়, দোষ হচ্ছে যারা এটাকে পরিচালনা করছেন। কিছু নীতিমালার সমস্যা, অর্থাৎ আপনি কোন শেয়ারে কতটুকু মার্জিন ঋণ দিয়েছেন। আমাদের এখানে মার্জিন ঋণের নীতিমালা হচ্ছে সব শেয়ারের জন্য একই, এটা তো হতে পারে না। স্কোয়ার ফার্মার জন্য মার্জিন ঋণ যা হবে, নিশ্চয়ই আরেকটি একেবারে মানহীন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির জন্য মার্জিন ঋণ তা হবে না। কিন্তু আপনি এখানেও স্কোয়ার ফার্মার যে মার্জিন ঋণ পাবেন 1:1, আবার একটি দেউলিয়া কোম্পানি দেখা যাচ্ছে সেটা যদি 1% ডিভিডেন্ড দিয়ে বা 2% ডিভিডেন্ড দিয়ে কোনোভাবে সে এই বছর টিকে থাকে, তাকেও আপনি মার্জিন ঋণ দিচ্ছেন। এটা বৈষম্যমূলক একটা অবস্থান। এক্ষেত্রে আপনাকে কেয়ারফুল হতে হবে। আমি মনে করি আইটেম ভিত্তিক মার্জিন ঋণ দিতে হবে। এখন আমরা সামগ্রিক মার্জিন ঋণ দিচ্ছি, আমরা 40p একটা সেট আপ করেছি। এটা একটা ভয়াবহ একটা সিদ্ধান্ত। আপনাকে
মার্চেন্ট ব্যাংকের ঋণটাকে মার্চেন্ট ব্যাংকের উপর ছেড়ে দেবে, তাদেরকে তোমাদের টাকা তোমরা কাকে কিভাবে দিবে সেটাকে, এবং সেটা পরিপালনের জন্য যথেষ্ট আইনের পরিপালন থাকতে তদন্ত থাকতে হবে, তাদেরকে দেখতে হবে তারা সঠিকভাবে সেটা পর্যালোচনা করছে কিনা। কিন্তু আপনি মার্জিন ঋণে বাদ করে দিবেন, তাহলে এখন যারা মার্চেন্ট ব্যাংক আছে তারা কি করবে? তাদের যে ইকুইটি তারা লস করে ফেললো, তারা যে ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন বাদ দেওয়াটা সমাধান নয়। আমরা আপনার কাছে আবারও ফিরবো, আলোচনায় ফিরবো, তার আগে আজকে এখন ঢাকার পুঁজিবাজারের সর্বশেষ আপডেটটা একটু দেখে আসবো। আজও ঊর্ধ্বমুখী দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। প্রথম ঘন্টার লেনদেনে সূচক বেড়েছে 7 পয়েন্টের বেশি। এই মুহূর্তে সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু ঢাকার পুঁজিবাজারের অবস্থা বেশ ভালো। 3 সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। প্রধান সূচক যেটি ডিএসই এক্স সূচক, সেখানে আমরা দেখতে পাচ্ছি 65.72 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এবং ডিএসই এস কিংবা সরিয়া সূচক যেটাকে আমরা বলি সেখানে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং পয়েন্টের হিসেবে 14.20 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এবং ডিএস 30 কিংবা বাছাইকৃত সূচকে কিন্তু 20.07 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, এবং এখন পর্যন্ত শেয়ার হাত বদল হয়েছে 56,424 বার। এবং শেয়ার বাজারের আজকে ঢাকার পুঁজিবাজারের অবস্থা যে ভালো আছে সেই বিষয়টি কিন্তু আমরা বুঝতে পারছি শেয়ারের দামের ঊর্ধ্বগতি দেখে। গতকালকের তুলনায় আজকে কিন্তু 310টি শেয়ারের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং আরও একটি বিষয় যদি বলতে হয়, দাম কমেছে মাত্র 32টি শেয়ারের, এবং গতকালকের মতোই অপরিবর্তিত আছে 28টি শেয়ারের দাম। এবং আমরা কিন্তু বলছিলাম যে গতকালকেও কিন্তু এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতাই ছিল। গতকালকে দিন শেষে আমরা 3 সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখতে পেয়েছিলাম, এবং গতকালকে ঢাকার পুঁজিবাজারের কিন্তু টোটাল শেয়ার লেনদেন হয়েছে 479 কোটি 87 লাখ টাকা, এবং আজকের হিসেব যদি আমরা বলি আজকেও কিন্তু আমরা সেই ঊর্ধ্বমুখী প্রবণতাই দেখতে পেয়েছি, এবং আজকে এখন পর্যন্ত 170 কোটি 14 লাখ টাকার লেনদেন কিন্তু হয়েছে। এবং এই মুহূর্তে সবশেষ ঢাকার পুঁজিবাজারে যদি আমরা একটু দেখি যে কোন কোম্পানিগুলো আছে একদম প্রথম সারিতে, টপ 20 শেয়ার যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একদম প্রথমে কিন্তু আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এখন এই মুহূর্তে একটি শেয়ারের দাম রয়েছে 102 টাকা 50 পয়সা, এবং 2 নম্বরে আছে জেনেক্স ইনফোসিস, এবং এর একটি শেয়ারের দাম রয়েছে এই মুহূর্তে 28 টাকা 10 পয়সা, এবং 3 নম্বরে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্সিয়াল, এবং লঙ্কা বাংলার একটি শেয়ারের দাম এই মুহূর্তে আছে 21 টাকা, এবং ভেক্সিমকো ফার্মা আছে 4 নম্বরে। ভেক্সিমকো ফার্মার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দাম উঠেছিল 89 টাকা, এবং এই মুহূর্তে ভেক্সিমকো ফার্মার একটি শেয়ারের দাম রয়েছে 87 টাকা 40 পয়সা, এবং 5 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক, এবং সেখানেও এই মুহূর্তে একটি শেয়ারের দাম রয়েছে 58 টাকা 90 পয়সা। তো এই ছিল মূলত ঢাকার পুঁজিবাজারের এখন পর্যন্ত কিন্তু সর্বশেষ আপডেট, এবং আমরা যেমনটা দেখছিলাম যে গতকালকেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল এবং আজকেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতাই রয়েছে, এবং দিন শেষে ঊর্ধ্বমুখী প্রবণতাটাই থাকে কিনা তাই দেখার পালা। আমরা এবার আবারও ফিরে যেতে চাচ্ছি আলোচনায়। আমরা যেমনটা দেখলাম যে আজকে সকাল থেকেই শেয়ার বাজারে ঢাকার পুঁজিবাজারের এক ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা, এবং আমরা আইসিবির যে প্রতিবেদনটা দেখলাম লোন মার্জিন নিয়ে, তো সেই ক্ষেত্রে কি আজকের পুঁজিবাজারে কোনো প্রভাব পড়েছে আপনার মনে হয়? হ্যাঁ, সঙ্গত কারণে আমরা তো বেশ কয়েকদিন ধরে বলছি যে বর্তমান যে নতুন কমিশন, তাদের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা হয়তোবা একটু ধীরে হয়েছে বা একটু পরে দেখতে পাচ্ছি, কিন্তু যা যা শেয়ার বাজারে করণীয়, যা যা করবার দরকার তার প্রায় কাছাকাছি তারা সবগুলো কাজে কিন্তু করতে শুরু করেছেন, এবং বাস্তবমুখী কিছু সিদ্ধান্ত কিন্তু আমরা হাতের মধ্যে পেয়ে যাচ্ছি। এই বাজারের সবচেয়ে বড় একটা ক্রাইসিস ছিল যে মূলধনী লাভের উপর করের বিষয়টি, যেটা 30% কর করেছিল একেবারে কোনো আলাপ আলোচনা ছাড়া। আমরা এই কমিশনকে ধন্যবাদ দিতে চাই, এটা এবং এনবিআরকে ধন্যবাদ দিতে চাই, একটা সিদ্ধান্ত হয়েছে কর হার থেকে মূলধনী করের উপর এটাকে 30 থেকে 15% নামিয়ে আনা হয়েছে। এটা বড় একটা সিদ্ধান্ত, দীর্ঘমেয়াদী একটি ভালো সিদ্ধান্ত। তারপরে কথা ছিল বাজারের লিকুইডিটি ক্রাইসিস, যেটা দেখছি বাজারের মধ্যে তাড়ানো সংকট। নতুন করে টাকা না আসলে বিনিয়োগকারী মনে আস্থা রাখা সম্ভব, বাজারকে ঊর্ধ্বমুখী করা ছিল অসম্ভব। সেটাও আমাদের একটা দাবি ছিল, ব্রোকার অ্যাসোসিয়েশনের দাবি ছিল, স্টক এক্সচেঞ্জের দাবি ছিল, সকল অংশীদার দাবি ছিল যে আইসিবিকে একটু সাপোর্ট দেওয়া। অবশ্যই সরকারকে ধন্যবাদ দিতে চাই, কমিশনকে ধন্যবাদ দিতে চাই, তাদের উদ্যোগে কিন্তু সরকার নতুন করে 3000 কোটি একটা সাপোর্ট আইসিবিকে দিচ্ছে। টাকা দেওয়া মানুষ যে বাজার ভালো হয়ে যাবে, আইসিবিকে টাকা দিলেই যে শেয়ার বাজার অনেক উন্নতি যাবে তা আমি মনে করি না। এটা দীর্ঘমেয়াদী কোনো ভালো কাজও না। টাকা সাহস বাজারের সকল বিনিয়োগকারীর কাছ থেকে আসতে হবে, কেবল আইসিবিকে টাকা দিলে বাজার ভালো হবে এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে বাজারের লিকুইডিটি তারল্য সংকটকে মোকাবেলা করবার জন্য আইসিবিকে একটা সাপোর্ট দেওয়া খুবই জরুরি ছিল, এবং সেটা সরকার সমবেত সিদ্ধান্ত নিয়েছে। বাজার এখান থেকে পিছের দিকে যাওয়ার সম্ভাবনা
সরকারের নানা উদ্যোগের বিষয়টি আমরা দেখছি, কিন্তু বিনিয়োগকারীদের ক্ষেত্রে আসলে কতটা যত্নবান হলে একজন বিনিয়োগকারী লাভবান হতে পারবে? বিনিয়োগকারীর কথা তো আপনি কি বলবেন, বিনিয়োগকারী তো সর্বশান্ত হয়ে গেছে। গত 15 বছরে যে অপশাসন দুঃশাসন আমরা দেখেছি, সীমাহীন অনৈতিক কর্মকাণ্ড আমরা আইপিওর ক্ষেত্রে দেখেছি, নিম্নমানের মানহীন আইপিও লিস্টিং হতে দেখেছি। ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে প্রতিবাদ করার পরও এই সমস্ত আইপিওগুলিকে লিস্টিং করা হয়েছে। এ সকল আইপিও 10 টাকা শেয়ার দাম 3 টাকা, 4 টাকা, 5 টাকা। এই জন্য কি আপনি বিনিয়োগকারীকে দোষারোপ করবেন? যারা লিস্টিং করেছে, যেসব ইস্যু ম্যানেজার কাজ করেছে, যেসব অডিটর স্বাক্ষর করেছে, তাদেরকে দায়ী করতে হবে। তারা সব শেয়ারগুলো বাজারে এসে, বিনিয়োগকারী তো দোষী না। বিনিয়োগকারী যখন একটি কমিশন, একটা বাজারের লিস্টের একটা আইপিও আসে, বিনিয়োগকারী সেখানে আস্থা রাখতে চায়। বিনিয়োগকারী মনে করে যে বাজারটা ভালো শেয়ার তাদেরকে দেওয়া হবে। যখন তারা দেখে সে বাজারে মানহীন এবং কোনো সম্পদ সেখানে নেই, তখন তো বিনিয়োগকারীকে দায়ী করা যায় না। সেই বিনিয়োগকারী এখন নিঃস্ব। তাদেরকে আপনি আস্থাশীল কি করে করবেন? পারবেন নতুন করে যদি কিছু ভালো আইপিও আনতে পারেন। এই কমিশন সেই পথে এগুচ্ছে, তারা নতুন করে কোনো আইপিও আনছে না, এবং নিশ্চিত কোনো ভালো আইপিও ছাড়া খারাপ আইপিও ঢাকা স্টক এক্সচেঞ্জের দরজা দিয়ে বেরোতে পারবে না। এবং আমি বিশ্বাস করি এই মাকসুদ কমিশন কোনো খারাপ আইপিও বাজারে লিস্ট করবে না বলে আমরা বিশ্বাস করি। আমরা আরো একটি বিষয় দেখেছি যে ব্যাংকের সুদ হার বৃদ্ধির বিষয়টি, সে কারণে কি মার্জিন লোনের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়বে সুদ হার বৃদ্ধির ফলে? এটা তো খুবই একটা বাজার অর্থনীতির একটা সামঞ্জস্যের বিষয়। যখনই সুদ হার বাড়বে, আপনি যদি দেখেন যে ব্যাংকে আপনি 12% সুদে টাকা রাখতে পারবেন, আপনি শেয়ার বাজারে কি জন্য রিস্ক নিতে আসবেন? এটা তো খুব স্বাভাবিক। ব্যাংকের সুদের সাথে শেয়ার বাজারের ইন্ডেক্সের একেবারে ওতপ্রোত সম্পর্ক। যখনই সুদের হার বাড়তে থাকবে, সারা বিশ্বেই এই প্রয়োগটি দেখা যায়। যখনই ডিপোজিটের রেটটা বাড়ে, শেয়ার বাজারের সূচকের পতন হয়। আবার ডিপোজিটের রেট যখন কমতে থাকে, তখন শেয়ার বাজারের সূচক বাড়ে। এই সত্য থেকে বেড়ে যাওয়ার পথ নেই। বাংলাদেশের তারল্য সংকটের কারণে ব্যাংকগুলোর সুদের হার ধীরে ধীরে বাড়াচ্ছে, আর শেয়ার বাজার পড়ছে। তবে যতটুকু পড়বার কথা তার চেয়ে অনেক বেশি বাজার পড়েছিল। কাজে এখন যদি কিছু সুধার বাড়ে, তাতে বাজার খুব একটা ইম্প্যাক্ট হবে আমি মনে করি না। আসলে আমাদের প্রত্যাশা থাকবে পুঁজি বাজারে যেন স্বস্তি ফিরুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম শেয়ার বাজারের নানা বিষয় নিয়ে। ফিরছি অন্য প্রসঙ্গে। সংকট কাটাতে 1354 কোটি টাকার এলএনজি আমদানি করবে সরকার। 408 কোটি টাকার টিএসপি ও ইউরিয়া সার কেনারও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটি। বাজারে বিশৃঙ্খলার কারণে শুল্ক কমানোর পরও নিত্য পণ্যের দাম কমছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। জানুয়ারিতেই শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার লক্ষ্য সামনে রেখে ছাপার কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন দেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। পহেলা জানুয়ারি বই উৎসবকে সামনে রেখে এগিয়ে চলছে বই ছাপানোর কাজ। বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, সময় মতো বই ছাপানোর কাজ শেষ করতে অর্থ ছাড়ের অনুমোদন দেওয়া হয়েছে। ইফতেদায়ী মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকেই চেষ্টা ওরা যত বইরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীরা সারের যে আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেব। বৈঠকে জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে স্পট মার্কেট থেকে 1354 কোটি টাকার 2 কার্গো এলএনজি, 408 কোটি টাকার টিএসপি ও ইউরিয়া সার কেনারও অনুমোদন দিয়েছে কমিটি। এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ দিবসের অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে ব্যাপক বিশৃঙ্খলা থাকায় শুল্ক কমানোর পরও কমছে না পণ্যের দাম। এত রকম একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং আমাদের তো এটা সামাল দিতে বলে যে লোকজন একটু অধৈর্য। আমি কিছুদিন বাণিজ্য মন্ত্রণালয়ে ছিলাম, অজস্র গালাগাল করতো আমাকে, ডিমের দাম কমছে না, পেঁয়াজের দাম কমছে না, অথচ এমপির চেয়ারম্যান সব ডিউটি আমরা কমিয়ে দিলাম, তাই না? দাম কমে না। এ সময় তিনি জানান, আর্থিক খাতে সংস্কারে অন্তর্বর্তী সরকার কাজ করলেও দীর্ঘমেয়াদী সংস্কার করবে নির্বাচিত সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় বাণিজ্যিক ভিসা বন্ধ, ডলারের ঊর্ধ্বগতি সহ নানা প্রতিবন্ধকতায় আমদানি কমে আসায় বেনাপোল বন্দর থেকে সরকারের রাজস্ব ঘাটতি দিন দিন বাড়ছে। চলতি অর্থ বছরের 4 মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আয় কমেছে 241 কোটি টাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে।
দেশের স্থলপথে ভারতের সাথে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তার প্রায় ৮% হয়ে থাকে বেনাপোল বন্দর ব্যবহার করে। তবে দীর্ঘদিন ধরে চলা বৈশ্বিক মন্দা এবং এই মন্দায় যে এলসি সংকটের কারণে আমদানি বাণিজ্য কমে আসা এবং বাণিজ্যিক ভিসা বন্ধ থাকা সহ নানান যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতায় কিন্তু আমদানি বাণিজ্য কমে আসায় যে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। আমরা বেনাপোল কাস্টম সূত্রে যে পরিসংখ্যানে জানতে পেরেছি, 2024-25 অর্থ বছরে বেনাপোল কাস্টম থেকে যে আমদানি পণ্য এখানে ভারত থেকে আসে, সেই আমদানি পণ্য থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6,238 কোটি টাকা। তবে প্রথম 4 মাসে যে লক্ষ্যমাত্রা ছিল, সেই লক্ষ্যমাত্রার চেয়ে কিন্তু 241 কোটি টাকা ঘাটতি দেখা গিয়েছে। ফলে এইভাবে চলতে থাকলে বাণিজ্য ব্যবসায়ীরা বলছেন যে চলতি অর্থ বছর শেষে কিন্তু বড় ধরনের রাজস্ব ঘাটতি দেখা যাবে। আমরা ইতিমধ্যে বেনাপোল বন্দরের যে স্থলপথে এবং রেলপথে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে, আমরা যে রেলপথে যে তথ্য পেয়েছি তা সেখানে আমরা দেখতে পেয়েছি 2023-24 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর মাসে রেলপথে ভারত থেকে আমদানি হয়েছিল 12,700 মেট্রিক টন পণ্য। এ সময় সরকারের রাজস্ব আদায় হয়েছিল 97,94,135 কোটি টাকা। এবং 2024-25 অর্থ বছরের একই সময় আমরা দেখতে পেয়েছি ভারত থেকে রেলে আমদানি কমে দাঁড়িয়েছে মাত্র 4,818 মেট্রিক টন এবং এখানে রাজস্ব আদায় হয়েছে 83,66,276 টাকা। অর্থাৎ 2023-24 অর্থ বছর থেকে 2024-25 অর্থ বছরে বেনাপোল এই বন্দরে রেলপথে যে রাজস্ব ঘাটতি, সেখানে কিন্তু 54,27,852 টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। আমরা কথা বলেছি বাণিজ্যিক সংশ্লিষ্টদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বৈশ্বিক মন্দার যে বিরূপ প্রভাব, এই বিরূপ প্রভাব কাটতে যে বর্তমান সরকারকে এগিয়ে আসতে হবে এবং যে ভিসা ব্যবস্থা সহজ করতে পারলে তবে এই পথে আমরা আমদানি রপ্তানি বাণিজ্য সহজ হবে এবং সরকারের যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি এবং বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। খুলনা মোংলা রেলপথে পণ্যবাহী ট্রেন চলা শুরু হয়নি 1 বছরও। বিপুল অঙ্কের টাকা খরচ করে তৈরি এই রেলপথ দিয়ে মোংলা বন্দরে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন প্রান্তে কম খরচে পরিবহনের সুযোগ না মেলায় হতাশ ব্যবসায়ীরাও। যদিও রেল কর্তৃপক্ষ বলছে প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুত বিভিন্ন রুটে মোংলা থেকে পণ্য পরিবহন ট্রেন চালু হবে। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদনে বিস্তারিত, ছবি তুলেছেন আব্দুল হালিম। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পণ্য পরিবহন সহজ ও মোংলা বন্দরকে আরও গতিশীল করতে 2010 সালে খুলনা মোংলা রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 4 দফায় মেয়াদ বাড়িয়ে এই রেলপথ নির্মাণ কাজ শেষ হয় 2023 সালে। 91 কিলোমিটার এই রেলপথে 9টি প্ল্যাটফর্ম, রূপসা নদীর উপর 5.13 কিলোমিটার দৈর্ঘ্যের রেল সেতু সহ 107টি ছোট সেতু ও 9টি আন্ডারপাস রয়েছে। তবে বিপুল অর্থ বিনিয়োগে গড়ে তোলা এই রেলপথ উদ্বোধনের পর চলতি বছর মাঝামাঝি থেকে একটিমাত্র যাত্রীবাহী ট্রেন বেনাপোল থেকে মোংলায় যাতায়াত করে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরেও 1 বছরেও চালু হয়নি এ পথে পণ্যবাহী ট্রেন। সবাইকে একই টেবিলে বসে একই ছাতার নিচে বসে এটাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এইভাবে করব এবং তাতে হয়তো কাউকে সাবসিডাইজ প্রাইসও দিতে হতে পারে। সেই ক্ষেত্রে এটা ভাইবেল করা সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন এই বিপুল বিনিয়োগকে অর্থনৈতিকভাবে লাভজনক করতে এবং একই সঙ্গে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনার দ্বার খুলতে পণ্যবাহী রেল চলাচলের উদ্যোগ জরুরি। লোকোমোটিভ সংগ্রহ করা, পাশাপাশি কন্টেনার ক্যারেজ এবং নর্মাল মালবাহী ক্যারেজগুলোকে সংগ্রহ করা, এটা যত বেশি করতে পারবো আমাদের এই লক্ষ্য অর্জনটা তত সহজ হবে। রেলওয়ে সূত্র বলছে কোচ, ইঞ্জিন আর লোকবল সংকটে নতুন রেলপথে পণ্যবাহী ট্রেন চালু হচ্ছে না। যদিও প্রকল্প সংশ্লিষ্টদের দাবি প্রস্তুতি শেষ পর্যায়ে, দ্রুতই এ পথে চলবে পণ্যবাহী ট্রেন। খুব তাড়াতাড়ি হয়তো আমরা এই বিষয়ে ফলাফল পাবো একাধিক ট্রেন চলার ব্যাপারে। বৈদেশিক ঋণ সহায়তায় নির্মিত এ রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে 2 বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 2,461 কোটি টাকা ব্যয়ে নবনির্মিত এই রেলপথে এখনও পণ্যবাহী রেল চলাচল শুরু না হওয়ায় অর্জিত হচ্ছে না প্রকল্পের মূল উদ্দেশ্য। তাই এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে দ্রুত এ পথে পণ্যবাহী রেল চালানোর দাবি সংশ্লিষ্ট সব মহলের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
গ্যাস, বিদ্যুৎ, ড্রেনেজ অব্যবস্থাপনা সহ নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরী। বিস্তারিত জানতে সিরাজগঞ্জ বিসিক শিল্পনগরীতে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। নানা অব্যবস্থাপনা এবং নানা সমস্যায় জর্জরিত সিরাজগঞ্জের বিসিক শিল্পনগরী। আমি যদি বলি যে গ্যাস, বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থার পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব, সেই সাথে সড়ক যোগাযোগের যে রাস্তা সেটির কিন্তু আসলে বেহাল দশা ছিল। তবে গত কয়েকদিন আগে বিসিক কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটি বলা আছে যে বিসিক নগরীর যে মেইন যে সড়কটি ছিল সেটি গত কয়েকদিন আগে কিন্তু সেই রাস্তার কাজটি শুরু হয়েছে, যে কারণে একটি সমস্যা কিন্তু সমাধান হয়েছে। তাছাড়া বেশ কিছু সমস্যা রয়েছে, যেমন পর্যাপ্ত বিদ্যুৎ এবং নতুন গ্যাস সংযোগ নেই। সেই সাথে বর্ষাকাল অর্থাৎ বৃষ্টি হলে কিন্তু আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেই জন্য কিন্তু বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখেছি যে বেশ কয়েকটি প্লট কিন্তু ফাঁকা হয়েছে, বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এই বিসিক শিল্পনগরীতে 1998 সালে প্রায় 12 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত। আমরা দেখেছি যে অনেকগুলো প্লটই কিন্তু আসলে খালি পড়ে রয়েছে। এই যে বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এই ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নিয়েছে। এছাড়া যে সকল প্রতিষ্ঠান এখনো সচল রয়েছে, অর্থাৎ বেকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন আমরা দেখেছি যে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে বিভিন্ন সমস্যা বা প্রতিকূলতার মধ্যে তারা কিন্তু আসলে ব্যবসা চালিয়ে নিচ্ছে। তবে এই যে সড়ক এবং ড্রেনেজ ব্যবস্থা, এই দুটি যদি সঠিকভাবে ঠিক করা যায়, অর্থাৎ সংস্কার করা যায়, এটি হলে কিন্তু আসলে পরিবহনের অর্থাৎ কাঁচামাল আনা নেওয়া বা উৎপাদিত পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আসলে তাদের আসলে সহজ হবে এবং তারা কিন্তু দ্রুত গতিতে আসলে পণ্য আনা নেওয়া করতে পারে। সেই সাথে বিদ্যুৎ সংযোগটি রয়েছে সেটি কিন্তু আসলে চরম আকারে যে লোডশেডিং সেটি কিন্তু রয়েছে। সেই সমস্যাগুলো যদি সমাধান করা যায়, যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো কিন্তু আরো এগিয়ে যাবে এবং নতুন নতুন শিল্প উদ্যোক্তা এখানে যে সকল প্লট খালি পড়েছে সেগুলো কিন্তু বরাদ্দ দিলে তারা আবারও নতুন করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে। তো এই ছিল সিরাজগঞ্জের বিসিক নগরী শিল্প থেকে আমার কাছে সবশেষ খবর। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। দেখছেন এ সময়ের বাণিজ্য। দফায় দফায় খাবার, মুরগির বাচ্চা, ভ্যাকসিন সহ ওষুধের দাম বাড়ায় আর্থিক ক্ষতির মুখে খুলনা অঞ্চলের পোল্ট্রি শিল্প। ব্যাংক, এনজিও, সমিতি থেকে ঋণ নিয়েও ঘুরে দাঁড়াতে পারছেন না খামারিরা। একের পর এক লোকসানে গত 1 বছরেই বন্ধ হয়ে গেছে 6 শতাধিক মুরগির খামার। এ অবস্থায় শিল্পটিকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকির দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হালিমের ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। 6 মাস আগেও মুরগিতে পরিপূর্ণ থাকা খুলনার বটিয়াঘাটা উপজেলার এই খামারটি এখন খালি পড়ে রয়েছে। শুধু এই খামারটি নয়, পুরো জেলায় ছোট বড় 6 শতাধিক মুরগির খামার বন্ধ হয়ে গেছে গত 1 বছরের মধ্যে। আর গত 5 বছরে পুরো বিভাগে প্রায় 10,000 মুরগির খামার বন্ধ হয়েছে, যার মধ্যে শুধু চুয়াডাঙ্গায় বন্ধ হয়েছে 7,000 খামার। খামারিদের দাবি, দফায় দফায় মুরগির খাবার, বাচ্চা, ভ্যাকসিনের দাম বৃদ্ধিতে প্রতিনিয়ত উৎপাদন খরচ বাড়ছে। সেই সঙ্গে অতিরিক্ত তাপ, বন্যাসহ নানা প্রাকৃতিক কারণে মুরগির মৃত্যু ঘটছে। দিন শেষে লাভ তো দূরে থাক, উঠছে না উৎপাদন খরচই। খাদ্যের যে দাম, লেবারের যে দাম, তারপরে কর্মচারীর যে মূল্য, এ দিতে গেলে আমাদের এতে বর্তমানে ব্যবসা করতে গেলে অনেক হিমশিম খাওয়ার প্রয়োজন। খাবার এবং ওষুধের ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় না, এই জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত। ডিমের দাম কমে, ডিমের দাম কমা, কিন্তু খাদ্যের দাম কমালে তো আমরা পারি যাই, কিন্তু খাদ্যের দাম তো কমায় না। এদিকে পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখতে কৃষি খাতের মতো ভর্তুকি, মধ্যস্বত্বভোগী এড়াতে আলাদা মার্কেটের দাবি করে আসছেন ব্যবসায়ী নেতারা। খাদ্য খাবারে কিন্তু ভর্তুকি দেবে সরকার, ডিজেলে দিচ্ছে, কৃষি ডিজেল সারে, তাহলে আমরা খাদ্য বাচ্চায় কেন পাবো না? গবাদি পশু এবং হাঁস মুরগির খাদ্যে ভর্তুকি দেওয়া হোক, এ বিষয়ে আমরা সবসময় লিখছি এবং আশা করছি একটা পদক্ষেপ খুব শীঘ্রই আসবে। খুলনা বিভাগের 10 জেলায় নিবন্ধিত ছোট বড় পোল্ট্রি খামার চালু রয়েছে প্রায় 37,000। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। কুইক রেন্টালে দায় মুক্তি দেয়া এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের দায় মুক্তি দিয়ে 2010 সালে আওয়ামী লীগ সরকার যে আইন করেছিল সেই আইনটিকেই অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে এই আইনে আরেকটি বিশেষ বিধান ছিল যে
যিনি জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী থাকবেন তিনি একক সিদ্ধান্তে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে চুক্তি করতে পারবেন বা তার একক সিদ্ধান্তে সব কিছু হবে, এবং এই আইনের যে বিধান সেটিও কিন্তু বাতিল করা হয়েছে বা অবৈধ ঘোষণা করা হয়েছে। এবং এই আইনে একটি উল্লেখযোগ্য দিক ছিল যে কুইক রেন্টাল নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এটি নিয়েই দেশের সর্বোচ্চ আদালত বলেছেন যে এটি আসলে কেমন আইন, যে আইন নিয়ে মানুষ প্রশ্ন তুলতে পারবে না বা বিচারের পথ বন্ধ করে দেওয়া হবে। কারণ হচ্ছে বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, খনিজ সম্পদ, বিশেষ করে এগুলো জনগণের সম্পদ। জনগণ, রাষ্ট্র শুধুমাত্র এর ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করে, কিন্তু জনগণের সম্পদ জনগণ প্রশ্ন তুলতে পারবে না যদি কোনো অনিয়ম হয়। এই ধরনের আইন বা এই ধরনের কালো আইন থাকতে পারে না, সেটার জন্যই আদালত এটাকে অবৈধ ঘোষণা করে দিয়েছেন। এবং যেটি বারবারই বলা হচ্ছে যে কুইক রেন্টালের নামে গত 16 বছরে যে কার্যক্রমগুলো হয়েছে এটি মূলত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যারা ঘনিষ্ঠ ব্যবসায়ী তাদেরকে সুবিধা দিতেই, এবং কুইক রেন্টাল প্রকল্পকে বলা হতো যে লুটপাটের প্রকল্প। এবং এই প্রকল্প থেকে আমরা গণমাধ্যমের রিপোর্ট বা সিপিডি তারা যেটি বলছেন যে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি এরই মধ্যে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টগুলো বসিয়ে রাখা হয়েছে কিন্তু তাদেরকে বছরে বছরে হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। এবং পিডিবির সঙ্গে যখন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি হয় তখন কিন্তু একটি কথা বলা হচ্ছিল যে 80 থেকে 85% অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতার 80 থেকে 85% সক্ষমতা তারা ব্যবহার করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে 25 থেকে 30% সক্ষমতা ব্যবহার করা হচ্ছে, আর বাকি সময়গুলো অর্থাৎ বছরের একটি উল্লেখযোগ্য সময় বেশিরভাগ সময় তাদেরকে বসিয়ে রেখেই এই পাওয়ার প্ল্যান্টগুলোকে বসিয়ে রেখেই তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে সরকার কোটি কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি করছে। এবং যারা এই কুইক রেন্টাল ব্যবসায়ী, যারা কুইক রেন্টালের মালিক, তাদেরকে হাজার কোটি টাকা বিদেশে পাচারের সহায়তা করছে। সেই বিষয়গুলোই কিন্তু আজকে কোর্টে এসেছিল এবং সব কিছু বিবেচনা করে আদালত রায় দিয়েছেন কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে যে দায়মুক্তি দিয়ে সরকার যে আইন করেছিল সেটি অবৈধ করেছেন। এখন যে কেউ ব্যক্তি এই যে 70টির মতো কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে চুক্তি হয়েছে, পিডিবি চুক্তি করেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রশ্ন উঠলে, অনিয়ম হলে সেটি আদালতে প্রশ্ন তুলতে পারবেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। শীত না আসতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস ও গুড় সংগ্রহের প্রস্তুতি শুরু হয়েছে। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তাদের দাবি, গাছির সংখ্যা কম হওয়ায় অধিকাংশ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। যশোর অঞ্চলে শীতের আগমনী বার্তায় প্রস্তুত গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেন তারা। এর 8 থেকে 14 দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে গাছের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। বর্তমান প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় এমন সংকট বলছেন গাছিরা। আমরা 3 জন গাছে মিলে 1000 খানিক গাছ হয়তো কাটতে পারি। গাছই পাওয়া যায় না, অর্ধেক গাছই পুড়িয়ে থাকে। 15 দিন পরে এই গাছের রস বেরোবে, তারপরে পাটালি বানাবো, বাজারে বেচবো। কৃষি বিভাগ বলছে প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গাছি তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে প্রায় 400 জনকে গাছিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে গুড় এবং রস সংগ্রহ করা যায়। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে 17,23,480টি খেজুর গাছ রয়েছে। সময় সংবাদ, যশোর। সম্মান, মর্যাদা ও শান্তির বিশ্ব গড়তে জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। বুধবার জেনেভা কনভেনশনের 75তম বার্ষিকী উপলক্ষে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি আইসিআরসি আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এই আয়োজনে অংশ নেন বাংলাদেশের আইসিআরসি প্রতিনিধি দলের প্রধান অ্যাগনেস থুর ও সুইডেনের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি। এছাড়াও সরকারি প্রতিনিধি, কূটনীতিক এবং মানবতা বাদী বিশেষজ্ঞরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদারের আহ্বান জানান বক্তারা। এছাড়া জেনেভা কনভেনশনের তাৎপর্য ও বাংলাদেশের শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।
চট্টগ্রামে শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় টিচ ফর বাংলাদেশ ও ফ্রোবেল একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে শিক্ষা সংলাপ। বুধবার এই আয়োজনে 15টিরও বেশি স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং টিচ ফর বাংলাদেশের ফেলোরা উপস্থিত ছিলেন। শিক্ষা সংলাপে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভয়াবহ বন্যায় শিক্ষার্থী ও শিক্ষকদের উপর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশের শিক্ষা খাতের সমস্যা সমাধানে সহযোগিতামূলক কৌশল তৈরির উপর আলোচনা হয়। 2012 সাল থেকে টিচ ফর বাংলাদেশ তার ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষায় সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে 290-এরও বেশি অ্যালামনাই একটি কাঠামোগত পরিবর্তনের জন্য কাজ করছে, যার অংশীদার হিসেবে আছে ফ্রোবেল একাডেমি। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর লাফিয়ে বাড়ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বিটকয়েনের দাম 32% বেড়েছে। বুধবার প্রতিটি বিটকয়েনের দাম উঠে যায় $93,480। যদিও পরে তা নামে $88,185। মূলত নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সির পক্ষে জোরালো অবস্থান নেয় ঊর্ধ্বমুখী বিটকয়েনের দাম। বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ার দর 4 বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বড় আকারের শুল্ক আরোপ করতে পারে এমন উদ্বেগের মুখে বুধবার স্যামসাংয়ের শেয়ারের দাম 2.5% নেমে আসে, যা 2020 সালের 24 জুনের পর সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছর স্যামসাংয়ের শেয়ার দর কমেছে 34%। এই বছর কোম্পানিটি তার বড় প্রতিদ্বন্দ্বী তাইওয়ানের TSMC ও যুক্তরাষ্ট্রের NVIDIAর তুলনায় সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। চীনা পণ্যের উপর 60% আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। এতে স্যামসাং বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফোরসেলের গ্যারাকলে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা মুনাফা দূরের কথা হারাচ্ছেন পুঁজিও। মার্জিন ঋণ সুবিধা তুলে নেয়ার দাবি, শিগগিরই সিদ্ধান্ত। বাজারে বিশৃঙ্খলায় শুল্ক কমানোর পরও নিত্য পণ্যের দাম কমছে না, মন্তব্য অর্থ উপদেষ্টার। এলএনজি আমদানি ও সার কেনার সিদ্ধান্ত, নতুন বই ছাপাতে অর্থ ছাড়ের অনুমোদন। এবং 1 বছরেও চালু হয়নি খুলনা মোংলা পণ্যবাহী ট্রেন, হতাশ ব্যবসায়ীরা। সমস্যায় জর্জরিত জাহাজ নির্মাণ শিল্প, রাজনৈতিক পথ পরিবর্তনে পলাতক নৌযান মালিকরা। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গেই থাকুন সময়ের।